নাকেশ্বরী অনুবাদ করেছেন শ্রী ধীরেন্দ্রলাল ধর। তিনজন সৈনিক বিদেশ থেকে ফিরছিল। বন বাদার তেপান্তরের মাঠ পার হয়ে তিন বন্ধু একসঙ্গে বাড়ি ফিরছিল। একদিন এক বনের ধারে সন্ধ্যা হয়ে এলো। তিন বন্ধুকে সেই বনের মাঝেই রাত কাটাতে হবে। কথা হলো পালা করে একজন রাত জাগবে আর দুজন করে ঘুমোবে। খড়কুটো জোগাড় করে তারা আগুন জ্বালল। তারপর আগুনের পাশে দুজন শুয়ে পড়ল। একজন বসে পাহারা দিতে লাগলো। প্রথম সৈনিক বসে বসে পাহারা দিচ্ছে। এমন সময় কোথা থেকে ছোট্ট একটি বামন এসে উপস্থিত হলো। লাল জামা পরনে ছোট এক রত্তি মানুষ। জিজ্ঞেস করলো, কে গো তুমি? সৈনিক বলল, আমরা তিনজন বন্ধু এখানে রাত কাটাচ্ছি। তুমি বসো না, আগুনের ধারে খানিক গল্প করি। বামন আগুনের পাশে বসলো। বলল, তুমি তো বেশ ভালো লোক, তোমাকে আমি একটা জিনিস দিয়ে যাই। এই চাদরখানি রাখো। এই চাদর গায়ে দিয়ে তুমি যা চাইবে তাই পাবে। চাদরখানি দিয়ে বামন চলে গেল। এদিকে প্রথম সৈনিকের পালা শেষ হলো। দ্বিতীয় সৈনিককে জাগিয়ে দিয়ে সে শুয়ে পড়ল। দ্বিতীয় সৈনিক বসে বসে পাহারা দিচ্ছে। এমন সময় কোথা থেকে ছোট্ট একটি বামন এসে উপস্থিত হলো। লাল জামা পরনে ছোট একরত্তি মানুষ। জিজ্ঞেস করলো, কে গো তুমি? দ্বিতীয় সৈনিক বলল, আমরা তিন বন্ধু এখানে রাত কাটাচ্ছি। তুমি বসো না, আগুনের ধারে খানিক গল্প করি। বামন আগুনের ধারে বসলো। বলল, তুমি তো বেশ ভালো লোক, তোমাকে আমি একটা জিনিস দিয়ে যাই। এই থলিটা রাখো। এই থলির টাকা কখনো ফুরাবে না, যত চাইবে তত পাবে। থলি দিয়ে বামন চলে গেল। এদিকে দ্বিতীয় সৈনিকের পালা শেষ হলো। তৃতীয় সৈনিককে জাগিয়ে দিয়ে সে শুয়ে পড়ল। তৃতীয় সৈনিক বসে বসে পাহারা দিচ্ছে। এমন সময় কোথা থেকে ছোট্ট একটা বামন এসে উপস্থিত হলো। লাল জামা পরনে ছোট একরত্তি মানুষ। জিজ্ঞাসা করল, কে গো তুমি? তৃতীয় সৈনিক বলল, আমরা তিন বন্ধু এখানে রাত কাটাচ্ছি। তুমি বসো না, আগুনের পাশে খানিক গল্প করি। বামন আগুনের পাশে বসলো। বলল, তুমি তো বেশ ভালো লোক, তোমাকে আমি একটা জিনিস দিয়ে যাই। এই বাঁশিটি রাখো। এই বাঁশিটি বাজালেই চারিপাশের লোক জড়ো হবে, নিজের কাজকর্ম ভুলে নাচতে শুরু করবে। তুমি যা বলবে তারা তাই করবে। বাঁশি দিয়ে বামন চলে গেল। এদিকে ততক্ষণে সকাল হয়ে এসেছে, আর দুজন সৈনিকের ঘুম ভাঙল। তিনজন একে একে বামনের কথা বলল। তারপর একসঙ্গে তিন বন্ধু আবার বেরিয়ে পড়ল পথে। তেপান্তরের মাঠ পেরিয়ে তিনজনে সন্ধ্যাবেলা এসে পৌঁছল এক শহরে। বলল, আর এভাবে পথ চলতে ইচ্ছে করে না, এই শহরে দিন কয়েক থেকে যাই। প্রথম সৈনিক চাদরখানি গায়ে দিয়ে বলল,
আমাদের একখানি ভালো বাড়ি হোক। চোখের নিমেষে মাঠের মাঝে একখানি বাড়ি হয়ে গেল। প্রকাণ্ড বাড়ি, লোকজন, দাস দাসী, গাড়ি ঘোড়া, কত কি। সামনে ফুলের বাগান, পিছনে খিড়কির পুকুর। পরদিন তিন বন্ধু ভালো কাপড় জামা পরে গাড়ি চড়ে বেরুলো শহর বেড়াতে। গাড়ি এসে থামল রাজবাড়ির সামনে। রাজা ভাবলেন, এত যখন জাঁকজমক, তখন এরা নিশ্চয়ই কোনো রাজার ছেলে। আদর করে রাজসভায় তাদের বসালেন। রাজার ছিল একটি মেয়ে। রাজা ভাবলেন, এদেরই একজনের সঙ্গে রাজকন্যার বিয়ে দেবেন। তিন বন্ধু রাজসভায় যায় আসে। রাজকন্যার সঙ্গে তাদের ভাব হয়ে গেল। একদিন রাজকন্যা দ্বিতীয় সৈনিককে জিজ্ঞাসা করল, তোমার ওই থলিটি কিসের? দ্বিতীয় সৈনিক বলল, এটি ভারী মজার থলি, এতে হাত ভরলেই টাকা পাওয়া যায়। রাজকন্যা বলল, এ থলি কোথায় পেলে? সৈনিক রাজকন্যাকে বামনের কথা সব বলল। রাজকন্যার ভারী লোভ হলো। সে ঠিক করল ওই থলিটি সে নেবে। চুপি চুপি নিজে ঠিক সেই রকম রঙের তেমনি একটি থলি তৈরি করল। তারপর একদিন দ্বিতীয় সৈনিককে নিমন্ত্রণ করে শরবতের সঙ্গে ঘুমের ঔষধ মিশিয়ে দিল। দ্বিতীয় সৈনিক শরবত খেয়ে ঘুমিয়ে পড়ল। রাজকন্যা সেই ফাঁকে নকল থলিটি তার পকেটে রেখে আসল থলিটি সরিয়ে ফেলল। দ্বিতীয় সৈনিক বাড়ি এসে থলির মধ্যে হাত ভরে আর টাকা পায় না। এ কি হলো? দুই বন্ধুকে বলল সব কথা। প্রথম সৈনিক বলল, ঠিক আছে, আমি এখনই থলি নিয়ে আসছি। প্রথম সৈনিক গায়ে চাদর মুড়ি দিল, বলল, আমাকে নিয়ে চলো রাজকন্যার ঘরে। চোখের নিমেষে সে রাজকন্যার ঘরে এসে পড়ল। রাজকন্যা তখন থলি থেকে টাকা বের করছে আর ঘরময় ছড়াচ্ছে। হঠাৎ প্রথম সৈনিককে সামনে দেখেই সে চমকে উঠল, চেঁচিয়ে উঠল, চোর চোর! চারিপাশ থেকে লোকজন দৌড়ে এলো। সৈনিক ভুলে গেল তার চাদরের কথা। জানালা দিয়ে সে লাফ মারল বাইরে। চাদরখানা রয়ে গেল রাজকন্যারই ঘরে। চাদরখানির গুণের কথা রাজকন্যা শুনেছিল। চাদরখানি পেয়ে সে ভারী খুশি হলো। হাঁফাতে হাঁফাতে প্রথম সৈনিক তো ফিরল। তার মুখ থেকে সব কথা শুনে তৃতীয় সৈনিক বলল, কোনো ভয় নেই, আমি এখনই সব ব্যবস্থা করছি। সে তখনই বাঁশি বাজাতে শুরু করলো। হাজার হাজার লোক এসে জড়ো হলো বাড়ির সামনে। সৈনিক তাদের হুকুম দিল, রাজবাড়ি দখল করে রাজকন্যাকে ধরে আনো। লোকজন ছুটল, রাজবাড়ি ঘেরাও করল। রীতিমতো লড়াই বেঁধে গেল। রাজকন্যা শুনেছিল বাঁশির কথা। চাদরখানি গায়ে দিয়ে বলল, আমাকে নিয়ে চলো সৈনিকের ঘরে। চোখের নিমেষে রাজকন্যা সৈনিকের ঘরে এসে পৌঁছালো। সৈনিক ঘরে ছিল না তখন, সে যুদ্ধ করতে গিয়েছিল।
বাঁশিটি ঝুলছিল দেয়ালের গায়ে। রাজকন্যা সেটি নিয়ে এলো। বাঁশি বাজিয়ে রাজকন্যা লোকজনদের হুকুম দিল, তোমরা চলে যাও। লড়াই থেমে গেল। যারা এসেছিল তারা চলে গেল। তিন বন্ধু তো অবাক। বাড়ি ফিরে দেখে বাঁশি নেই। মনের দুঃখে বাড়ি ঘর ছেড়ে তারা তিনজন আবার পথে বেরিয়ে পড়ল। নগর ছাড়িয়ে তারা এসে পড়ল বনে। বনের মাঝে এক জায়গায় পথটি দুভাগ হয়ে গেছে। দ্বিতীয় সৈনিক বলল, আমি একদিকে যাই আর তোমরা দুজন আর একদিকে যাও। দ্বিতীয় সৈনিক গেল ডান দিকের পথে, আর প্রথম ও তৃতীয় সৈনিক গেল বাঁ দিকের পথে। দ্বিতীয় সৈনিক চলতে চলতে বনের মাঝে সন্ধ্যা হয়ে এলো। এক গাছের নিচে শুয়ে সে ঘুমুল। ভোরবেলা ঘুম থেকে উঠেই দেখে সেটা আপেলের বন। চারিপাশের গাছে লাল টুকটুকে আপেল ভরে আছে। তার ভারী খিদে পেয়েছিল। গাছ থেকে কয়েকটি আপেল পেড়ে নিয়ে সে খেতে শুরু করে দিল। আপেল খেতে খেতে তার নাকটা সুরসুর করে উঠল। হাত বুলিয়ে দেখে নাক বাড়তে শুরু করেছে। দেখতে দেখতে নাকটি বুক অবধি ঝুলে পড়ল। তারপর লম্বা হয়ে গেল হাতির শুঁড়ের মতো। ধীরে ধীরে আরও বেড়ে চলল। বনের গাছের ফাঁক দিয়ে এগিয়ে চলল তার নাক। এদিকে প্রথম ও তৃতীয় সৈনিক বনের ভিতর দিয়ে চলতে চলতে কিসে একটা হোঁচট খেল। পায়ে লাগলো নরম একটি শুঁড়। কার শুঁড়? দুজনে সেই শুঁড় ধরে চলতে শুরু করল। শেষে এসে দেখে সেটি তাদের বন্ধুর নাক। নাকের ভারে বন্ধু শুয়ে আছে বনের মধ্যে। বন থেকে দু বন্ধু একটি গাধা ধরল। তারপর নাকওয়ালা বন্ধুর নাকটি গুটিয়ে নিয়ে সেই গাধার পিঠে চড়িয়ে তাকে নিয়ে চলল শহরের দিকে। কিন্তু নাকের ভারে গাধা বেশি দূর চলতে পারল না। বনের মাঝেই বসে পড়ল। দুই বন্ধু তখন দ্বিতীয় সৈনিককে নিয়ে কি করবে বুঝতে পারল না। বনের মাঝে গাছতলায় বসে তারা ভাবতে লাগল। এমন সময় সেই লাল জামা পরা বামনটি এসে হাজির হলো। বলল, কি গো, কি খবর? আর খবর? দু বন্ধু বামনকে সব কথা বলল। এ আর এমন কি, আমি এখনই সারিয়ে দিচ্ছি বলে বামন সামনের একটি পেয়ারা গাছ থেকে একটি পেয়ারা পেড়ে এনে দিল দ্বিতীয় সৈনিকের হাতে। বলল, খেয়ে ফেলো। দ্বিতীয় সৈনিক পেয়ারাটি খেতে খেতে তার নাক আবার আগের মতো ছোট হয়ে ঠিক হয়ে গেল। বামন বলল, তোমরা এই আপেল আর পেয়ারা দিয়ে তোমাদের শত্রুকে জব্দ করতে পারো। ওই গাছের আপেল খেলেই নাক বাড়বে, আর এই গাছের পেয়ারা খেলেই নাক ছোট হবে। এই আপেল আর পেয়ারা নিয়ে যাও সেই রাজকন্যার কাছে। বামনের কথা মতো তিন বন্ধু কয়েকটি আপেল আর পেয়ারা নিয়ে তখনই সেই বন থেকে বেরিয়ে পড়ল। দ্বিতীয় সৈনিক
ফেরিওয়ালা সেজে আপেল বেচতে এলো রাজার সভায়। লাল টুকটুকে আপেল, যে দেখে সেই বলে চমৎকার। ফেরিওয়ালা বলল, শুনেছি রাজকন্যা খুব আপেল খেতে ভালোবাসে। এগুলি সরেস আপেল, তার জন্যই এনেছি। রাজা রাজকন্যাকে ডাকলেন। রাজকন্যা সব আপেল কিনে নিল। ঘরে বসে রাজকন্যা আপেল খায়, নাক সুরসুর করে ওঠে। রাজকন্যা যত আপেল খায় নাক তত লম্বা হয়। জানালা দিয়ে বেরিয়ে নাক গিয়ে পড়ল বাগানে। তারপর বাগানও পার হয়ে গেল। রাজ্যের মধ্যে হইচই পড়ে গেল। নাকের ভারে রাজকন্যা উঠতে বসতে পারে না। রাজা বললেন, যে রাজকন্যাকে সারাতে পারবে তাকে $1,00,000 পুরস্কার দেবে। দ্বিতীয় সৈনিক এবার বদ্যি সেজে এলো রাজসভায়। রাজকন্যাকে দেখে শুনে আধখানি পেয়ারা খেতে দিয়ে গেল। পেয়ারা অর্ধেক খেতেই নাক অর্ধেক হয়ে গেল। পরদিন বদ্যি আবার এলো। এবার সে আধখানি আপেল দিল খেতে। আপেল খেতেই রাজকন্যার নাক আবার বেড়ে গেল। পরদিন বদ্যি এসে বলল, তাই তো, ব্যাপার কি হলো? আবার সে আধখানা পেয়ারা দিল খেতে। রাজকন্যার নাক আবার ছোট হয়ে গেল। বদ্যি একদিন পেয়ারা দেয় আর পরদিন আপেল দেয়। একদিন নাক ছোট হয়, তারপর দিন আবার বড় হয়। বদ্যি বলল, এমন হলো কেন? রাজকন্যা নিশ্চয়ই কারো কোনো জিনিস চুরি করেছে। রাজকন্যা কাঁদো কাঁদো হয়ে বলল, হ্যাঁ, আমি চুরি করেছি। বদ্যি বলল, চোরাই জিনিস যার জিনিস তাকে ফেরত দিতে হবে। রাজকন্যা বলল, যাদের জিনিস তারা তো দেশ ছেড়ে চলে গেছে, তাদের কোথায় পাবো এখন? বদ্যি বলল, আমার কাছে সেগুলি জমা রাখো। রাজকন্যা তখনই দাসীকে বলে দিল। দাসী থলি, চাদর আর বাঁশি এনে দিল বদ্যির হাতে। বদ্যি এবার রাজকন্যাকে পুরো একটি পেয়ারা দিল। বলল, এবার নিশ্চয়ই সারবে। রাজকন্যা পেয়ারাটি খেল। দেখতে দেখতে নাক একেবারে ছোট হয়ে যেমনটি ছিল তেমনটি হয়ে গেল। রাজা ভারী খুশি হলেন। বললেন, নাও, তোমার $1,00,000 পুরস্কার। বদ্যি বলল, টাকার দরকার নেই মহারাজ, এ হলো রাজকন্যার চুরি করার সাজা। রাজকন্যা সৎভাবে থাকলেই আমার পুরস্কার পাওয়া হবে। আর কিছু আমি চাই না। আমি বদ্যির কাজ করেছি। বদ্যি চলে গেল। তারপর 3 বন্ধু আবার মনের আনন্দে দিন কাটাতে লাগলো। কিছুরই আর তাদের অভাব রইল না। খায় দায় ঘুমায় আর যত গরিব দুঃখীকে ডেকে এনে যত কিছু খাওয়ায়। দেশ জুড়ে 3 বন্ধুর জয় জয়কার পড়ে গেল। আমার গল্পও ফুরলো। চুরিবিদ্যে বড় বিদ্যে, যখন পড়ে ধরা, কেঁদে তখন থই পায় না, শাস্তি হয় কড়া।